আজকের চা আড্ডা আর খবরে আমাদের নজর বরং থাক এমন এক আজব দেশে, যে দেশে সাধুরা বিনা বিচারে কারাবন্দী থাকেন আর জঙ্গিদের সে দেশে মুক্তভাবে ছাড় দেওয়া হয়। কারণ সে দেশে জঙ্গিদের বিচারাধীন বন্দীদের একে একে ছেড়ে দেওয়া হয়। সে দেশে কোনো নির্দিষ্ট সরকার চলে না, গণতান্ত্রিক উপায়ে ভোট করে সরকার সেখানে তৈরিও হয়নি, কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন এক অদ্ভুত সরকার বা সরকারের নামে প্রহসন, জামাতিদের আড্ডা তা চলে এবং সেখানে বিনা বিচারে একজন সন্ন্যাসী, যিনি সেই দেশের সংখ্যালঘুদের এক এক করে একবারে তাদের একতাকে সামনে রেখে তাদেরকে একসঙ্গে একজোট করতে সক্ষম হয়েছিলেন, সেটা দেখে সে দেশের জামাতিদের খুব অসুবিধা হয়ে যায় এবং সেই জায়গা থেকে আজ প্রায় 2 মাস ধরে চিন্ময় কৃষ্ণ প্রভু এই সন্ন্যাসী বাংলাদেশে বিচারাধীন হয়েও বিনা বিচারে কারাবাস করছেন। একের পর এক শুনানি হচ্ছে, কোথাও শুনানি হচ্ছেও না, কিন্তু জামিন কেন দেওয়া যাবে না তার কোনো সদুত্তর কেউ দিতে পারছে না, এমনকি আদালতও নয়। পরবর্তী 2 সপ্তাহের দিকে তাকিয়ে থাকবো আমরা, কারণ এই পরবর্তী 2 সপ্তাহের মধ্যে হলফনামা আকারে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন জামিন দেওয়া যাচ্ছে না, নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। প্রথমেই দেখুন বিশেষ রিপোর্ট। দু মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। নানা অছিলায় অন্যায্যভাবে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রেখেছে ইউনূস সরকার। কিন্তু এতগুলো দিন ধরে ঘরে বাইরে সনাতনীদের তীব্র প্রতিবাদে ঘুম উড়েছে। তাই তো এবার ইউনূসের ঠিক করে দেওয়া লাইনের বাইরে গিয়ে বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থাও। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলায় ইউনূস প্রশাসনকে তীব্র ভর্ৎসনা বাংলাদেশ হাইকোর্টের। কেন জামিন পাবেন না চিন্ময় কৃষ্ণ জানতে চেয়ে রুল জারি বাংলাদেশ হাইকোর্টের। আদালতে জামিন না দেওয়ার কারণ দেখাতে হবে ইউনূস প্রশাসনকে। 2 সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে হলফনামা। সপ্তাহে রুল জারি হয়েছে, এটাও একটা পজিটিভ দিক। আমরা আশা করব যে এই 2 সপ্তাহে রুল জারি হয়েছে, আমরা এটাকে ব্যাকেট করে সেদিন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন পাবেন এবং আমরা ন্যায় বিচার পাবো। সেটা থেকে কতটা সুফল হবে আমি জানি না, তবুও আমি বলবো যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ হাইকোর্টের। দেখা যাক কি হয়। সত্য কখনো পরাজিত হয় না। কোটি কোটি সনাতনীদের প্রতিবাদ প্রার্থনা বিফলে যাবে না। কারাগারের লৌহ কপাট গুড়িয়ে দিয়ে বেরিয়ে আসবেন চিন্ময় কৃষ্ণ। তখন আবার ইউনূসের কট্টর বাহিনীর বিরুদ্ধে এক হয়ে গর্জে উঠবে পদ্মা পাড়ের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণের মুক্তি যে আর বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না তা টের পেয়েছে ইউনূসও। তাই ক্ষমতা হারানোর ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে তাকে। রিপাবলিক বাংলা। অনেকদিন ধরে তো চেষ্টা করলেন ইউনূস বাবু, কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি ঘরে বাইরে প্রবল চাপের মুখে এই পুতুল ইউনূস সরকার বা পুতুল মোহাম্মদ ইউনূস। কতদিন আর পারবেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখতে? একজন সাধুকে আটকে রাখার জন্য কি প্রবল মরিয়া চেষ্টা এই অন্তর্বর্তী সরকারের। আমরা দেখব, অবশ্যই নজর রাখবো আমরা যে এই 2 সপ্তাহে কোন কারণ জোগাড় করে আনতে পারে যে এত বড় রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ প্রভু, যে তার বিরুদ্ধে যুক্তিগুলো খাড়া করতেই তাদের এতগুলো সময় লেগে যায়, এমনকি আদালতে শুনানির সময়ও তারা যুক্তি খাড়া করতে পারেন না। আমরা আজকে এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিন্দু সাধু স্বামী রামানন্দ তীর্থ এবং সেই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আর প্রথমেই আমি স্বামী রামানন্দ তীর্থর কাছে আসবো যে একজন সাধু, আপনি নিজে একজন সাধু, একজন সন্ন্যাসী যখন সন্ন্যাস গ্রহণ করেন সেই সময় থেকে তাঁর যে যাত্রাটা, সেটা কতটা কঠোর অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে একজন সাধু যিনি এতগুলো মানুষকে একসঙ্গে করে নির্যাতনের বিরুদ্ধে দাঁড় করাতে পারলেন, তাকে রেখে দিতে হবে কারাবাসে বিনা বিচারে। এটা কেন এত মরিয়া চেষ্টা? প্রথমে এই গোড়ার প্রশ্নটাই করি আপনার কাছে। দেখুন, সন্ন্যাস যখন আমরা নেই বা যারা আমরা ঘর ছেড়ে দিই, সন্ন্যাসীর কিন্তু কোনো আর পরিবার থাকে না, সে পরিবার থেকে চ্যুত হয়ে যায়। আদতে সমস্ত সনাতন পরিবারেরই অংশ হচ্ছে সেই সন্ন্যাসী। তাই আপনার বা এখানে যতজন সনাতনী আছে প্রত্যেকের পরিবারের অংশ, গোটা পৃথিবীর সমস্ত সনাতনীর অংশ। আমি একজন সন্ন্যাসী, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনিও তাই একই স্থান অলঙ্কৃত করে রয়েছে। এখন বিষয় হলো
আমরা যখন সন্ন্যাস নিই, আমাদের লোকেশনা হিতৈষণা এগুলো আর থাকে না। আমরা বৃহত্তরভাবে যে গৃহস্থের অন্নে প্রতিপালিত হই, যে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের অন্নে প্রতিপালিত হই, তো আমাদের নৈতিক দায়বদ্ধতা থাকে যে তাদের যেন কোনো রকমভাবে কোনো উৎপীড়ন না হয়, তাদেরকে সুষ্ঠুভাবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে মার্গদর্শন করার দায়িত্ব সাধু সন্ন্যাসীরা পালন করে আসছে, আজকে থেকে নয়, সেই সত্যযুগ থেকে। তো এই কারণেই এই সমস্ত যে কুতত্ত্ব বা অরাজক তত্ত্বরা যখন যখন সনাতন ধর্মাবলম্বীদের ওপরে আঘাত এনেছে, সেইখানে দেখবেন সাধু সন্ন্যাসীরাই একটি বড় ভূমিকা পালন করেছে। আমাদের পশ্চিমবাংলাতেও দেখবেন ব্রিটিশ আমলের সন্ন্যাসী আন্দোলন হয়েছে, সন্ন্যাস বিদ্রোহ হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এই স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স যে হিন্দুদের উপরে আপনি ব্রিটিশ আমলের কথা বলছেন, আমরা যদি তারও আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলি, সেই সময় নবজাগরণের পেছনেও তো সেই আমাদের জানি সেই সময় মহাপ্রভুই ছিলেন সেই নবজাগরণের কাণ্ডারি। নদিয়া বা ওই তৎকালীন বাংলা অঞ্চলে যে সুলতানি রাজ ছিল, সেই সময় যেরকমভাবে দমন পীড়ন হতো, আজকে এই সুফিবাদের নামে গোটা অখণ্ড বাংলা যেটা আছে, অখণ্ড বাংলাকে কনভার্ট করে ফেলা হয়েছে, এবং সেই সময় হিন্দুরা যে নিপীড়ন হতো, সেইখানে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভক্তিবাদী আন্দোলন, সেইটি একটি বড় ভূমিকা রাখে। মানুষ কিন্তু জাগরণ নয়, এবং ওই অঞ্চলটি বৈষ্ণব বা এই ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে ছিল বলেই এখন অবধি সেখানে হিন্দু ধর্ম টিকে আছে। সেমভাবে আপনি দেখবেন এই একই কালখণ্ডে আপনার প্রয়াগরাজে, এখানে এখন মহাকুম্ভ হচ্ছে, রামানন্দাচার্যের আবির্ভাব হচ্ছে। রামানন্দাচার্য কিন্তু বিশাল বড় কিছু যাত্রা করেননি আদ্য শঙ্করাচার্যের মতো, তিনি কিন্তু প্রয়াগরাজ থেকে বেনারস এইটুখানি যাত্রা করেছিলেন, কিন্তু সেই সময়ের মধ্যে যে মানুষের মধ্যে বুনিয়াদী স্তরে এই সুলতানি মুঘলদের বিরুদ্ধে একটি ভাবধারা বা আগুন প্রস্ফুটিত করে দিয়েছিলেন, তার স্ফুলিঙ্গ আজও দেখবেন রাম মন্দির আন্দোলনের ভূমিকা রেখেছে। আগের দলিলগুলো সামনে এনে দেখায় যে আগে কি ঘটেছিল, এখন তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমি রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর কাছে আসবো। আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি দেবাশিস বাবু, তাতে আমরা এই মুহূর্তে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি? আজই অনলাইনে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি আজকে হাজির থাকবেন, সবার জন্য ভাষণ দেবেন আজ এবং কাল রাত 9টায়। নজর থাকছে প্রত্যেকের সেদিকে। অন্যদিকে ইউনূস সরকার বলছে যদি কেউ আওয়ামী লীগের ইস্তেহার দেয় তাহলে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু আমরা যদি বহির্বিশ্বের কথা ভাবি, তাহলে আন্তর্জাতিক স্তরে যেভাবে ইউনূস সরকার চাপে পড়ে রয়েছে, একদিকে মার্কিন গ্রান্ট বন্ধ হয়ে গেছে, অন্যদিকে চাপে সারা দেশ দেখছে, যে সারা বিশ্ব দেখছে কিভাবে একজন স্বামীজিকে আটকে রাখার মরিয়া চেষ্টা করছে জামাতি সরকার। এই জায়গা থেকে 2 সপ্তাহ, এর মধ্যে তো একটা অ্যাসিড টেস্ট ইউনূসের জন্য, কি মনে হয়? আমি আপনার একটা কথাটা সংশোধনী করি। আপনি প্রতিবেদনের মধ্যে বললেন যে এই পুতুল ইউনূস, পুতুল, সমস্যাটা সেখানেই হয়ে গেছে। এই পুতুল আর পুতুল থাকতে চাইছে না, ও মনে করছে ওর নিজস্ব কোনো একটা সত্তা আছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি মোহাম্মদ ইউনূস ওনার বিরুদ্ধে যে যে কেসগুলো ছিল সেই কেসগুলোকে খারিজ করিয়েছেন। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে উনি অসাধুভাবে অনেক কালো টাকা সংগ্রহ করছেন, পাকিস্তানের আর্মস ডিলারসদের সঙ্গে, নার্কোটিক্স সঙ্গে যুক্ত হয়ে অনেক ব্ল্যাক মানি উনি ইনকাম করছেন। আর সেই জায়গা থেকে আপনাকে একটুখানি বলি, সেই জায়গা থেকে শেখ হাসিনার নামে তার সমস্ত পরিবারের যে যেখানে আছে তাদের নামে কেস খুঁজে 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 বার করে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। মোহাম্মদ ইউনূস মনে করছে যে ওর খুব ক্ষমতা আছে, এবং ও এই যেটুকু সময় পেয়েছে হাতে, এর মধ্যে ও টাকা পয়সা যত পারছে লুট করছে। মানে এত একটা নক্কার জন্য একটা অপদার্থ ব্যক্তি। আং সান সুচির নোবেল প্রাইজ ফিরিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো কারণ ছিল না। এই মানুষটাকে, মানে মানুষ না কি ভগবান জানে, মোহাম্মদ ইউনূস, ওকে তো ওয়ার ক্রিমিনাল হিসেবে, মানে যুদ্ধের অপরাধী হিসেবে, হিন্দু হত্যাকারী হিসেবে তার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচার হওয়া উচিত এবং তার ফাঁসি হওয়া উচিত। আমি একাধিকবারই কথা বলেছি। কেননা আজকের দিনও শেখ হাসিনা কিন্তু শেষ বৈধানিক মানে বিধিসম্মত সরকার কিন্তু শেখ হাসিনা, ওই সরকার কিন্তু এখনো বাতিল হয়নি। মোহাম্মদ ইউনূস এতদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু এখনো প্রাইম মিনিস্টারের নাম সরাচ্ছে না। প্রেসিডেন্ট যে আছে এখন বাংলাদেশের, সে কিন্তু সরাইনি এখনো নাম। আর সবচেয়ে বড় ব্যর্থতা যেটা, যেখানে আমি যেখানে বললাম যে কেন পুতুল নয়, ও যদি পুতুল হতো তাহলে জামাতিরা বিএনপি ভোট চাইছিল, ও ভোট করিয়ে দিত। ও কিন্তু ভোট করাচ্ছে না, কেন নিজে কুক্ষিগত হয়ে বসে থাকতে চায়। এত বড় অপদার্থ ব্যক্তি। আজকে বাংলাদেশে যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে, সাধুবাদ তথাগত দা যেটা বললেন, সত্যি সাধুবাদ, যে একটুখানি সেমব্লেন্স অফ রিটার্ন অফ অর্ডার মনে হচ্ছে, মানে একটুখানি যেন মনে হচ্ছে আইনের শাসন ফিরে আসলো। কেননা চট্টগ্রামের কোর্ট বলে দিয়েছে যে আপনি এফিডেভিট জমা করুন। তার মানে একটু ওরা এখন
আইনের রাস্তায় ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস যদি এখনো ভোটাভুটি না করায়, যদি আইনের শাসন না ফিরিয়ে নিয়ে আসে, আইনের শাসনের কথা বলছেন দেবাশিস বাবু, ওর লিঞ্চিং হবে, বাংলাদেশে ওর লিঞ্চিং হবে। দেখুন যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার যাতে শুনানিগুলোকেও আটকে দেওয়া যায়, তার সঙ্গে যাতে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে, কি কি চলেছে 25শে নভেম্বর থেকে গতকাল পর্যন্ত, অর্থাৎ লাস্ট হিয়ারিং পর্যন্ত। আমরা যদি একটু টাইম লাইনটা দেখি, আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্সটা অন এয়ার করার জন্য, কারণ আমরা সেইটা যদি ডেট ওয়াইজ দেখি দেবাশিস বাবু এবং স্বামীজি, আপনি একবার নজরে রাখুন যে কি কি হয়েছে। 25শে নভেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল, 26 তারিখ যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, জামিন তার নামঞ্জুর করে দেওয়া হয়, কি কারণ কেউ জানতে পারে না। তখনও পর্যন্ত একটু যদি পেছনে যান তাহলে বুঝতে পারবেন যে তখনও পর্যন্ত তার রাষ্ট্রদ্রোহিতার যে তার বিরুদ্ধে মামলাটা, সেখানে কোনো নির্দিষ্টভাবে একটা কথা বলে দেওয়া হয়েছে, যুক্তি খাড়া করতে পারেনি, এবং সেই দিন আইনজীবীকে আদালতে সেখানে খুন করা হয়, আদালত চত্বরে দাঁড়িয়ে। তারপর থেকে কোনো আইনজীবীকে তার হয়ে দাঁড়াতে দেওয়া হয়নি। তারপরে 23রা ডিসেম্বর আমরা দেখেছিলাম যে তার আরেকটা শুনানি ছিল, সেখানেও জামিন নামঞ্জুর হয়ে যায়, গতকালও নামঞ্জুর হয়েছে। এবং সব থেকে বড় প্রশ্ন আমার যেটা মনে হয়, স্বামীজির কাছে একটা বিষয় জানতে চাইবো, আপনি যেহেতু এই আইনি দিকটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই নজরে রাখছেন, সেই জায়গা থেকে দেখুন হাইকোর্ট বাংলাদেশে তারাও কিন্তু বলতে পারলো না যে কি কারণে তারা জামিন দিলেন না। এটাও তো বরং উল্টে হলফনামা আকারে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে কেন জামিন দেওয়া হবে না। এটা তো হাইকোর্টের ডিসক্রিপশন হওয়া উচিত। কেন আইন, কেন শাসনের ভারে শাসক যারা রয়েছে তাদের উপর নির্ভর করবে কেন? এটা তো একটা অন্যতম প্রশ্ন। 25শে নভেম্বর থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, যশোর সহ ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গায় ছিলাম। ওখানে গিয়ে এবং সাময়িক খুব স্বাভাবিকভাবে আমি যেহেতু ভারত থেকে গেছি, ওখানকার যারা হিন্দুত্ববাদী সংগঠন বা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা আমার সাথেও যোগাযোগ করেছে যে আপনারা আপনাদের স্তরে কিছু নয়েজ লেভেল রাইজ করুন। আমরা তাদেরকে চেষ্টা করেছি মানবিকতার খাতিরে যতটা কি করা যায়। একটা জিনিস আমি বাংলাদেশে থেকে বা তারপরে যখন আমি পশ্চিমবাংলায় ফিরে এলাম, খুব পরিষ্কার বাংলাদেশের শাসন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা এই জামাত মোহাম্মদ ইউনূসদের সময়ে এই কোর্টের সিরিয়াসনেসের থেকে আমার মনে হয় কোনো ক্লাউন ক্লাবের সিরিয়াসনেসও বেশি। ঠিক, ওদের কোনো রকম সিরিয়াসনেস নেই, কি করছে এটা গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে চলেছে, এবং কোনো রকম মানে একটা লিগাল একটা ইনস্ট্রুমেন্ট, তার মানে কোনো রকম কোনো নৈতিক দায়বদ্ধতা নেই, সিরিয়াসনেস নেই, কোনো র্যাশনালিটি নেই। এটা কি চলছে? এটা কোর্ট। আর আপনাকে আরেকটা কথা বলি, এই যে হলফনামা চেয়েছে না, এইটা দেখবেন আরেকটা নতুন ক্লাউন প্রজেক্ট তৈরি হচ্ছে। এই দেখবেন ওই হলফনামায় ওদের সরকার বলে দেবে যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু এই নিয়ে যেখানে যেখানে যাচ্ছেন সেখানে প্রচুর লোক গ্যাদারিং হচ্ছে, মানুষকে সিমুলেট করছেন, আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এটা আমি আপনাকে এখানে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা। বলে দেবে যে এইখান থেকে একটা হিন্দুত্ববাদী নাশকতার ছক আছে, মানুষের জানমালের বিপদ আছে, এই জন্য ওনাকে আটকে রাখা হোক। আর এটাও দেখুন, যারা ওই বিচারকের জাজিম বোর্ডে বসে আছে, তাদেরও তো বাড়িতে পরিবার রয়েছে বা তাদেরও তো নিজের আত্মরক্ষার ব্যাপার আছে। দুটো ফোন করে দিলে তারাও এটা মেনে নেবে, মেনে নিয়ে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে বের করতে দেওয়া হবে না, এবং কেউ কিছু করতে পারবে না। এরকম চলবে যতক্ষণ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আরেকটা প্রশ্ন করি, দেখুন যে কথাটা স্বামীজি বলছেন সত্যি তো, আর 2 মাস ধরে যে যুক্তি তৈরি করতে পারলো না বা কারণ বুঝতে পারলো না আদালত, সেটা 2 সপ্তাহে অন্তর্বর্তী সরকার বলে দিলে সেইটা বিচার ব্যবস্থা মেনে নেবে। এইটুকু এই 2 সপ্তাহের যুক্তির জন্য ওয়েট করেছিল বিচার ব্যবস্থা, এটা মানতে হবে। যখন আদালত চত্বরে একজন আইনজীবীকে খুন করা হচ্ছে, সেখানেও জামাতিরা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে 40 জনকে গ্রেফতার করা হচ্ছে, যারা বিচার চাইছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এটা কি চলছে আইনের শাসনের নামে? দেখুন, এখানে মোহাম্মদ ইউনূস যেটা স্বামীজি বলেন একদম ঠিকই, মানে ওটা একটা প্রহসনেই পরিণত হবে এই অ্যাফিডেভিটটাও। কিন্তু মোহাম্মদ ইউনূস যেই গ্যারাকলে পড়বে সেটা হচ্ছে বিএনপি হোক, জামাতি হোক, মানে অ্যান্টি মুজিব বা অ্যান্টি শেখ হাসিনা যে ফোর্সেসগুলো আছে ওখানে, অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস, তারা কিন্তু আর বেশি দিন মোহাম্মদ ইউনূসকে রাখবে না। ওরাই রাখবে না, কেন ওরা এখন মোহাম্মদ ইউনূসের মারফত যা যা ওদের সুযোগ সুবিধা দরকার ছিল ওরা আরো বেশি করে চাইবে। কারণ মোহাম্মদ ইউনূস ও একটা পাওয়ার ব্রোকার ছিল, ও একটা এজেন্ট, দালাল, কিন্তু দালাল নিজে মালিক হয়ে বসার চেষ্টা করছে। মানে এরকম একটা নোংরা পরিস্থিতি চলে গেছে বাংলাদেশ, দালাল নিজে মালিক হওয়ার চেষ্টা করছে। সেই জন্য বিএনপি জামাত কিন্তু ছাড়বে না। বিএনপি জামাত এখন চাইবে দ্রুত ইলেকশন করাতে, ইলেকশন করিয়ে নিজেরা মানে বৈধানিকভাবে একটা বিধিসম্মত ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক স্তরে একটা লিগাল পাওয়ারের
আসতে চাইছে, এই কেয়ারটেকার মাধ্যমে বিএনপি করাতে চাইছে না, আর দেবাশিস বাবু, জামাত করাতে এর চাইছে বন্ধ না। হয়ে গেছে, খাবে কি, দেশের মানুষ খাবে কি, সেই জায়গা থেকে তো এটা পাওয়া দরকার। সেই জন্য মোহাম্মদ ইউনূস যেই সমস্যায় পড়বে সেটা হচ্ছে যত ও ইলেকশন ডিলে করবে, ওর দেশের লোক, ওর সাপোর্টারই ওকে লিঞ্চিং করবে। আমি বলছি আপনাকে, এটাও একটা ভবিষ্যৎবাণী, মানে আমার মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে জামাত আর বিএনপি ওরাই লিঞ্চিং করবে যত যদি ও ডিলে করে এই ইলেকশন। কেননা মোহাম্মদ ইউনূস নিজে ওখানে একটা, মানে কি বলবো, একটা মাঝখানে বসে থেকে ও নিজের মরুসিপাটটা তৈরি করেছে, যেটা একদম চলবে না। কেন এমন একটা চক্রব্যূহ রচনা করছেন যেখানে ভেতরে তো বসে আছেন, বেরোতে পারবেন নাকি মোহাম্মদ ইউনূস? অধ্যাপক সাহেবের কথা সূত্র ধরে একটা ইনপুট আপনাদের দিই। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানি, তাদেরকে কিন্তু মোহাম্মদ ইউনূস গোপনে গোপনে বাংলাদেশের গ্যাস, পেট্রোলিয়াম, এই ধরনের খনিজ পদার্থ তোলার পুরো বরাত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে আন্তর্জাতিক স্তরেও যাতে ও কোনো রকম ভাবে, কারণ আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সরকার এলে পরে একটা কিছু আমরা বড় চেঞ্জ দেখতে পারবো, কিন্তু আমার যারা বাংলাদেশের শীর্ষ সত্তারা রয়েছে তাদের মাধ্যমে খবর পেলাম, বা যারা ওদের প্রশাসনেও রয়েছে, যে ওরা ইতিমধ্যে এটা তলে তলে পাচার করে দিচ্ছে। তো আপনি যে কথাটা বলছেন, এটারও সম্ভাবনা কতটা কিভাবে বোঝা যাচ্ছে না, কারণ ওখান থেকে যদি ওরা মোটা ফান্ড পায়, তাহলে যারা যারা দেখবেন বিরোধিতা করছে তাদেরকেও দিয়ে দেবে। আরে সেটাই তো বলছি, আর তাহলে কার সুবিধা হবে? আমরা দেখুন মোহাম্মদ ইউনূস এসেছিলেন প্যারিস থেকে, এবার প্যারিস বা মার্কিন মুলুক কোথাও একটা চলে যাবেন, পালিয়ে যাবেন, সেটাই করবেন। বাংলাদেশি নাগরিকদেরকে জাগ্রত হতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে ওদের, শুনুন, হিন্দুদেরকে ওপরে কাটছে, মুসলমানদেরকে তলায় কাটছে, কেউ ভালো থাকবে না। এই বাংলাদেশি সাধারণ আপামর জনগণ যতদিন না আবার এই কেয়ারটেকিং গভর্নমেন্ট, এই সমস্ত কেয়ারটেকার, ওই কি বলে সার্জিস আলম, হাসনাত, যারা যারা রয়েছে, এই দালালগুলো মেডিকেল কলেজগুলোকে সব একটাকে ব্রাসেলস কোয়ার্টার বানিয়েছে, প্রত্যেককে রাস্তায় নামিয়ে এনে একদম পিওর মব লিঞ্চিং করে না দিচ্ছে, একটা দৃষ্টান্ত তৈরি না করছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের উদ্ধার আমি দেখছি না। বিদেশের কাছ থেকে ভিক্ষা চাওয়ার বা সেটা খাবার দেওয়ার হোক বা ন্যায় বিচার হোক, এই ধ্যান ধারণা থেকে বাংলাদেশিদের বেরিয়ে আসতে হবে, নিজেদের অধিকার নিজেদের সুরক্ষিত করতে হবে, এবং সেটা গায়ের জোরেই করতে হবে। এটা ওরকমভাবে আর চেয়ে চেয়ে করার কোনো আর জায়গা নেই। আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, একটা প্যারালাল বিষয় দেখা যাচ্ছে সমান্তরালভাবে, একদিকে সাধারণ মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হন না কেন, সাধারণ বাংলাদেশি, আর অন্যদিকে যারা পলিটিক্যাল পার্টিগুলো, যারা আজ প্রায় বেশ কয়েক মাস হলো, যে আজকে বোধহয় 5 মাস হবে যে শেখ হাসিনা চলে গিয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, আজকে সম্ভবত আজকেই 6 মাস হতে পারে। তো সেই জায়গা থেকে আজকে রাজনৈতিক দলগুলোও ঘুরে দাঁড়াচ্ছে, মানুষও ঘুরে দাঁড়াচ্ছে, কারণ বুঝে গিয়েছে যে ছাত্রদের সামনে রেখে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেটা মূলত জামাতিরা সেই স্রোতে মিশে গিয়ে তাদেরকে ঠকিয়েছে। সেই জায়গা থেকে এখন ইউনূসের করণীয় কি, ইউনূসের ভবিতব্য কি? দেখুন, যেই ক্ষোভটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার লাস্ট ইলেকশনটা কোয়েশ্চেন মার্ক ছিল, বিরোধীরা বয়কট করেছে, বিরোধীদের ভোট লড়তে দেয় না, ইত্যাদি ইত্যাদি, মানে বেসিক্যালি বৈষম্য বিরোধী আন্দোলনই হোক বা স্টুডেন্টসের আন্দোলন, দেখুন আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে থেকেই তৈরি হয়েছিল। যদি বিরোধী বাইরে না থেকে ঘরে বিরোধী তৈরি হয়, মানে রাজনীতির সিদ্ধান্ত, মানে কংগ্রেসের সময় আমরা দেখেছি, কংগ্রেস এত একচিটে কংগ্রেস ছিল যে কংগ্রেসের বিরোধিতা মোরারজি দেশাই, মানে কংগ্রেসের ভেতর থেকেই কংগ্রেসের বিরোধিতা শুরু হয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এমনভাবে করেছিল যার জন্য বিরোধিতা ভেতর থেকে তৈরি হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যে ভোটাভুটি করাতো না, গণতন্ত্র ছিল না, এই যে ক্ষোভটা ওই একই পাপে দুষ্ট হয়ে গেছে। তো এখন মোহাম্মদ ইউনূস, কেন ইউনূসকে বসানো হয়েছিল দ্রুত ইলেকশন করাবার জন্য, ইলেকশন করিয়ে আওয়ামী লীগের বিরোধী তারা পাওয়ার আসতে চাইতো। একদমই তাই, ইলেকশন যত দিলে করছে মোহাম্মদ ইউনূস নিজের কবর তত দ্রুত তৈরি করছে, ও কবরে যাওয়ার রাস্তা তৈরি করছে। একদম শেষ প্রশ্ন স্বামীজির কাছে। স্বামীজি, আমরা 2 সপ্তাহ সময়ের দিকে তাকিয়ে থাকছি, কিন্তু এই 2 সপ্তাহ পরে যে হিন্দু জাগরণ আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের আগে, সেটা কি আবার দেখতে চলেছি? যাই হোক না কেন, আদালতের নির্দেশ যদি আবার জামিন নামঞ্জুর হয়, তাহলে কি আবার সেই হিন্দু জাগরণ দেখতে চলেছি আমরা? দেখুন, খুব প্র্যাকটিক্যালি বলি, আমি এখানে ধোঁয়া ওড়ানো কথা বলবো না। এই 2 সপ্তাহ বা আগামী মাসখানেকের মধ্যে তো আমি খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাকে আমি বলছি, জায়গায় জায়গায় কিন্তু স্ফুলিঙ্গ হয়ে গেছে, জায়গায় জায়গায় কিন্তু স্পার্ক হচ্ছে, হিন্দুদের মধ্যে হচ্ছে, মুসলমানদের মধ্যে হচ্ছে। এক শ্রেণী
যারা বসে আছে তাদের দেশটা বিক্রি হয়ে যাক, তাদের মা বোনদের ইজ্জত চলে যাক, তাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যাক, খালি ইসলাম সুরক্ষিত থাকলেই হলো, ইসলাম কায়েম থাকলেই হলো। এই যে মেন্টালিটির লোক, এটা কিন্তু আস্তে আস্তে কমছে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে জাগছে। কোথাও গিয়ে শাসক এবং সাধারণ জনতা তাদের ভেতরে মানসিকতার মধ্যে একটা ক্লিয়ার ফারাক তৈরি হয়ে গিয়েছে। এবং এইটা আপনাকে বলছি, সবে সমাজ তো আর কিছুদিন লাগবে, কিন্তু যখন লাগবে, কারণ আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, আমি এখানে বড় বড় কথা বলে যাব না যে কালকেই হয়ে যাবে বিপ্লব, সেরকম নয়, কিন্তু আপনাকে বলছি সময় লাগে। সেই সময়টা আমরা যখন হবে ইতিমধ্যেই তৈরি হয়েছিল বলেই এই অন্তর্বর্তী সরকারের সমস্যা হয়েছিল। সেই কারণে এতদিন ধরে বিনা বিচারে কারাবাস করছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আমাদের আজকে সত্যি সময় খুব কম। আমি দেশ ছেড়ে চলে যেতে পেরেছিলেন, এরা দেশ ছেড়ে পালাতে পারবে না, এটা আপনাকে আমি বলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের একেবারে সময় শেষ। সত্যি আজকের এই আলোচনা আরো এগিয়ে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই 2 সপ্তাহ কি হয়, বাংলাদেশের অন্তর্বর্তী জায়গায় কি হয়, মানুষের মধ্যে তার মানসিকতায় কতটা কি প্রভাবিত হয় তারা, এবং তার মধ্যে আদালত কি করে, সেদিকে আমরা নজর রাখবো। 4টার খবরে এখন সময় একটা বিরতি, ফিরে আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।